বাংলাদেশের সেনাবাহিনী একটি যুদ্ধে আছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর্মি একটি যুদ্ধে আছে এই তথ্যটি জানিয়ে বলেছেন যে জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা। আসলে রোববার সেনাবাহিনী প্রধান তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সামগ্রিক দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, তাহলে কি সেনাপ্রধান আবারও বাংলাদেশে ফিরে নিয়ে আসতেছে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে? এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন দেশে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, আর সত্যি সত্যি কি সেনাপ্রধান কি তাহলে সত্যি সত্যি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশে নিয়ে আসতেছে। এইবার এই বিষয় নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য জানতে পারবেন, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। বাংলাদেশের সেনাবাহিনী একটি যুদ্ধে আছে। এই কথাটা শোনার পরপরই সঙ্গত কারণে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে বাংলাদেশের সেনাবাহিনী আবার কোথায় যুদ্ধ করছে, কার বিরুদ্ধে যুদ্ধ করছে, কার সাথে যুদ্ধ করছে। দর্শক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর্মি একটি যুদ্ধে আছে এই তথ্যটি জানিয়ে বলেছেন যে এই যুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার হয় না, কোনো অস্ত্র লাগে না। নৈতিকতা, উইজডম, কৌশল এইসব দিয়ে এই যুদ্ধটি করা হয়। একই সঙ্গে তিনি সেনাবাহিনীর এই যে যুদ্ধ, সেই যুদ্ধে বিজয়ী হবার একটি সীমারেখা, একটি গন্তব্য তিনি এঁকে দিয়েছেন, যেখানে পৌঁছলে, যেটি বাস্তবায়িত হলে মনে হবে সেনাবাহিনী জয়ী হয়েছে, যুদ্ধ জয় হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানের সেই সীমানাটি কী, সে গন্তব্যটি কী, যেখানে গেলে মনে হবে বাংলাদেশের সেনাবাহিনী বিজয়ী হয়েছে, এই বিষয় নিয়ে কথা বলবো। তিনি নিজেই এই তথ্যগুলো উপস্থাপন করেছেন সোমবার ঢাকায়। তিনি যে অফিসার্স অ্যাড্রেস দিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে, সেখানে তিনি এই কথাগুলো বলেছেন। দর্শক, আপনারা জানেন যে গত দুদিন ধরে বাংলাদেশের বাইরে যেখানেই বাংলাদেশিরা বসবাস করে, সর্বত্রই সবার মনোযোগ ছিল, আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের সেনাবাহিনী। ক্যান্টনমেন্টে কী হচ্ছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হচ্ছে, সেনাবাহিনী প্রধান সব সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, কি হবে সেখানে, জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা, ইমার্জেন্সি কোনো গভর্নমেন্ট হচ্ছে কিনা, এইসব নিয়ে নানা রকম জল্পনা কল্পনা হয়েছে। আমার সঙ্গে যাদেরই কথা হয়েছে আমি তাদেরকে স্পষ্ট করে বলছি যে এইসব কোনো কিছুই হচ্ছে না, কারণ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু সবাই সংশয়ে থেকেছেন, সবাই কৌতূহল নিয়ে থেকেছেন। দর্শক, শেষ পর্যন্ত অনেকে হতাশ হয়েছেন, বাট অনেকেই, অধিকাংশ মানুষই স্বস্তি পেয়েছেন যে কোনো অপ্রীতিকর, অস্বস্তিকর, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি, বরং যেই উদ্বেগ মানুষের মনে তৈরি হয়েছিল তার আপাতত একটা শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। দর্শক, আসলে রোববার সেনাবাহিনী প্রধান তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক, মূলত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এবং আমরা জানি, আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, সেনাবাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে স্পষ্টত জানিয়ে দিয়ে এসেছেন ডিসেম্বরের পরে, জানুয়ারি থেকে তাদের পক্ষে সেনা সদস্যদের আর মাঠে রাখা সম্ভব হবে না, ফলে যেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। এবং আমরা জানি 19শে মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরেই আসলে সেনাবাহিনীর প্রধান আক্রমণের শিকার হচ্ছেন, তাকে নিয়ে সভা সমাবেশ হচ্ছে, পুরো সেনাবাহিনীকে নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এই বৈঠক দুটি মানুষের মনে কৌতূহল তৈরি করেছে, আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে। দর্শক, সেনা কর্মকর্তাদের ঊর্ধ্বতন বৈঠকের বিষয়বস্তু নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি, বাট একটি বিষয় আমি আবার উল্লেখ করতে চাই, যেখানে ওই বৈঠকে সেনা কর্মকর্তারা সেনাবাহিনী প্রধানের উপর তাদের নিঃশর্ত সমর্থন প্রকাশ করেছে। তারা বলেছে যে দেশের বৃহত্তর স্বার্থে, শান্তিপূর্ণ পরিস্থিতির স্বার্থে, শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের স্বার্থে সেনাবাহিনী প্রধান যেটি ফিট মনে করেন সেই সিদ্ধান্ত নেবেন, তাতে তাদের সমর্থন থাকবে। এবং সেনাবাহিনী প্রধানের যে মূল লক্ষ্য, তিনি যেটি বলছেন, পরের দিন সোমবার অফিসার্স অ্যাড্রেসেও তিনি যেটি বলেছেন, সেটি হচ্ছে আলটিমেট ভিক্টোরি ফর দ্য আর্মি উইল বি, সেনাবাহিনীর জন্য চূড়ান্ত শেষ বিচারে, শেষ পর্যন্ত বিজয় সেটিই হবে
successful conduct of fair elections and return to the cantonment. অর্থাৎ একটি শান্তিপূর্ণ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সারা দেশে যেই সেনা সদস্যরা বর্তমানে দায়িত্ব পালন করছেন তাদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে আনাটা, সেটি হচ্ছে সেনাবাহিনীর একটি চূড়ান্ত বিজয়। দর্শক, কী অবস্থায়, কী পরিস্থিতি হলে সেনাপ্রধানকে বলতে হয় যে তার সদস্যরা যারা বাংলাদেশে আছে, বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন, তারা তাদের যে জায়গা ব্যারাক ক্যান্টনমেন্টে তারা যদি ফিরিয়ে আনতে পারেন তাহলে সেটি হচ্ছে তাদের বিজয়। এবং সে কখন তারা ফিরিয়ে আনবেন? তারা ফিরিয়ে আনবেন হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, একটি প্রতিনিধিত্বশীল একটি সরকার গঠিত হওয়ার পর যখন দায়িত্ব নেবে তখন। এবং এই জায়গাটিকে তিনি বলছেন যে আর্মি যে একটা যুদ্ধে আছে, এটি হচ্ছে সেই যুদ্ধ, যে যুদ্ধে সেনাবাহিনীর প্রধানকে রাষ্ট্রের প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারে যারা আছে তাদের সঙ্গে নিরন্তর প্রতিদিন যুদ্ধ করতে হচ্ছে যেন দ্রুত নির্বাচনটি হয়। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য তার যে যুদ্ধ, যে লড়াই, সেই লড়াইয়ে তাকে তার যে চাকরি বিধির এথিক্স, সেই এথিক্সে থাকতে হচ্ছে, তাকে তার যে উইজডম শো করতে হচ্ছে, তাকে সম্মানও দেখাতে হচ্ছে সব কিছুকে, আবার লড়াইটাও চালিয়ে যেতে হচ্ছে। এবং সেই লড়াইটা চালাতে গিয়েই তিনি নানা মহলের আক্রমণের শিকার হয়েছেন। নানা মহল, শুধু তিনি না, পুরো বাহিনীকে ধরে একজন তো সভা করে মাইক দিয়ে বক্তৃতা করে পুরো ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে যে কেউ একটা ক্যান্টনমেন্টের মতো সেনাবাহিনী উড়িয়ে দেওয়ার ঘোষণা দেয়, তারপর আমাদের এই অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তাদের বিরুদ্ধে কোনো মামলা করে না। অথচ আমরা দেখি আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, শত শত মানুষের বিরুদ্ধে, কবি, সাহিত্যিক, অভিনেতা, তাদের বিরুদ্ধে হত্যা মামলা। কিন্তু একটা লোক সেনানিবাস ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেয়, তার বিরুদ্ধে সরকার কোনো মামলা করে না, তার বিরুদ্ধে তাকে সরকার গ্রেফতার করে না। সো এই যে একটা বাস্তবতা, এই যে একটা পরিস্থিতি, আর আমরা তো জানি যে গত 8 মাস ধরে পুরো দেশ একটা মবের মূল্যকে একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে। এবং সরকারের যারা আছেন ওই অন্তর্বর্তী সরকারে, তাদের কোথাও কোথাও প্রত্যক্ষ, কোথাও কোথাও পরোক্ষ সমর্থনে এই পরিস্থিতিটি তৈরি হয়েছে। এরকম একটি জায়গায় সেনাবাহিনীর প্রধানকে সরকারের সঙ্গে একরকম লড়াই করতে হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য, যেখানে রাজনৈতিক দলগুলো ফাইট করবে নির্বাচন দাও, সেখানে তাকেও কথা বলতে হচ্ছে যে অন টাইমে নির্বাচন দেন, আমার লোক আমি নিয়ে ফেরত নিয়ে আসি। যাই হোক, ধরক এর আগের দিন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যেখানে বৈঠকটি হয়েছিল, সেই বৈঠকে এই নির্বাচন অনুষ্ঠানকে ঘিরেই উদ্ভূত নানা রকম পরিবেশ পরিস্থিতি সব কিছু আলাপ আলোচনা হয়েছে। সেখানে আমাকে একাধিক সূত্র বলেছে যে সেখানে জরুরি অবস্থা জারির বিষয়টি নিয়েও আলাপ আলোচনা হয়েছে। যদিও সেনাবাহিনী জরুরি অবস্থা জারির দিকে অগ্রসর হতে চায় না, তারা দায়িত্ব ক্ষমতাও নিতে চায় না, সেটা একদম আরও আগে থেকেই পরিষ্কার করেছে তারা। কিন্তু এই আলোচনাটিও সেখানে হয়েছে যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, নৈরাজ্যকে নিয়ন্ত্রণে বন্ধ করতে যদি স্বল্প সময়ের জন্য জরুরি অবস্থা জারি করতে হয়, সেটিও বিবেচনা করা যেতে পারে, কিন্তু নির্বাচন করতে হবে। দর্শক, অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান আরও অনেকগুলো কথা বলেছেন। অধিকাংশ কথাই তিনি তার বাহিনীর যারা সদস্য তাদেরকে বলেছেন। এবং সেই জায়গাটায় আমরা তার এই যে উইজডম, তিনি যে বলছেন যে একটা উইজডম দিয়ে লড়াই করার, রেসপেক্ট দিয়ে লড়াই করার, এথিক্স, সেখানে তার একটা আমরা প্রতিফলন পাই। তিনি তার বাহিনীর সদস্যদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। আবার একই সঙ্গে বলেছেন যে চতুর্দিকে নানা রকম কথাবার্তা হবে, সেনা সদস্যদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা হবে, তাদেরকে রাগান্বিত করার চেষ্টা করা হবে, সেটি হচ্ছেও, কিন্তু সেগুলো ধৈর্য ধরে সেগুলো মোকাবেলা করতে হবে, ধৈর্য ধরে দায়িত্ব পালন করে যেতে হবে, সেই কথাগুলো তিনি বলেছেন। এবং আমরা তো দেখেছি এই যে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার হুমকি বা সেনাবাহিনী সহ সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যেই সব কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে নতুন রাজনৈতিক দলের, সেগুলোকে তারা শান্তভাবে মোকাবেলা করার জন্য তিনি বলছেন। বাট আলটিমেট তার টার্গেটটি হচ্ছে সেনাবাহিনীর যে নির্বাচন অনুষ্ঠান। দর্শক, এখন এই যে সেনাবাহিনী প্রধানের যে আকাঙ্ক্ষা বা সেনাবাহিনীর যেটিকে তারা মনে করছেন যে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হওয়ার পর সবাইকে ফিরিয়ে আনাটাই সেটি হবে সেনাবাহিনীর আলটিমেট ভিক্টোরি, সেই পথে কতটুকু যাওয়া আদৌ সম্ভব হবে কিনা?
যখন সরকারের একটি উল্লেখযোগ্য অংশ, রাজনৈতিক অঙ্গনের একটা বেশ উল্লেখযোগ্য অংশ, তারা মনে করছে যে না, নানা অজুহাতে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে এই সরকারকে কতটা মানে দীর্ঘায়িত করা যায় সেই ধরনের একটা কূটকৌশল অনেক জায়গায় সক্রিয় আছে। সেখানে সেনাবাহিনীর প্রধান এককভাবে কতটা সফল হবেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য, সেটি বোঝার জন্য, দেখার জন্য আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। তবে গত 2 দিনের সেনাবাহিনীর যে তৎপরতা, তাদের নিজস্ব মিটিং বা অ্যাড্রেস, এরপরে আমার কাছে মনে হয়েছে দর্শক যে একটা আমাদের রাজনৈতিক অঙ্গনে তার একটা প্রতিক্রিয়া হয়েছে, একটা পলিটিক্যাল একটা ডিভাইড লাইন আঁকা হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে। আপনি খেয়াল করবেন যে গত 2 দিন ধরে সেনাবাহিনীকে নিয়ে এত কিছু হচ্ছে, এই সময়টা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি কোনো কথা বলেনি। রাজনৈতিক মনে হয়েছিল বিএনপিকে যে তারা এক ধরনের বিভ্রান্ত অবস্থায় আছে, এক একজন এক এক রকম কথা বলছেন। কিন্তু সেনাবাহিনী প্রধানের অফিসার্স অ্যাড্রেসের পরেই আমরা দেখলাম একই সাথে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম, দলের 2 শীর্ষ নেতা সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। তারেক রহমান বলেছেন যে মানে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আবার মির্জা ফখরুল ইসলাম বলছেন যে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আরও বিপদে নিমজ্জিত করার। বিএনপির 2 প্রধান নেতার এই অবস্থান স্পষ্ট করে যে তারা আসলে সেনাবাহিনীর যেই আকাঙ্ক্ষা, যেই যুদ্ধটা তারা যেটি চাচ্ছেন, তাদের অবস্থানটা রাজনৈতিকভাবে সেই পক্ষে তারা এসে দাঁড়িয়েছেন বিলম্বে হলেও। এবং আরও একটি বিষয় দর্শক আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটু ভাবতে বলি। খেয়াল করবেন যে ঠিক এর আগেই গত রোববার সেনাবাহিনী জুলাই আন্দোলনে আহতদের সম্মানে একটি ইফতার পার্টি করেছে। সরকার কিন্তু কোনো ইফতার পার্টি করেনি। নতুন যেই রাজনৈতিক দলটি ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা একটি ইফতার পার্টি করেছিল এবং সেই ইফতার পার্টিতে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে অনেকটা অসম্মান করা হয়েছে, কারণ পার্কে বসিয়ে তাদেরকে ইফতার করানো হয়েছে। আবার তারা 5 তারা হোটেলে নিজেরা ইফতার করেছেন অন্যদেরকে নিয়ে। সো এই যে একটা ডিভিশন, একটা বিভাজন, সেটি নিয়ে নানা আলাপ আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এবং আমরা দেখলাম যে সেনাবাহিনী তাদের সম্মানে একটা ইফতার পার্টি করেছেন। সেনাবাহিনীর প্রধান নিজে তাদের সঙ্গে থেকে কথা বলে ডিফারেন্ট একটা পরিস্থিতি তৈরি করেছেন, একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। আবার আমরা দেখলাম যে পরবর্তীতে রংপুরের সেই যে সাইদ, যার মৃত্যুতে জুলাইয়ের আন্দোলনটা একটা ডিফারেন্ট ডাইমেনশন নিয়েছিল, সে সাইদের বাবাকে ক্যান্টনমেন্টে তিনি তার হাতে সহযোগিতার তুলে দিয়েছেন এবং খুবই আন্তরিক পরিবেশে। খেয়াল করবেন প্রধান উপদেষ্টা কিন্তু কোনো মানে এই যে সামনে ঈদ বা এই সময়ে সেটি করেনি, সরকার করেনি। বা ঈদকে সামনে রেখে এই আহতদের ব্যাপারে কোনো খোঁজ খবর করা, সেটা কিন্তু সরকার করেনি, কিন্তু সেনাবাহিনী প্রধান করেছেন। এবং আমরা দেখেছি যে এই সব তৎপরতাতে জুলাই আন্দোলনের যারা নেতা, মানে যারা সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তাদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি, তারা কেউ সেখানে ছিলেন না। জানা যাচ্ছে যে ক্যান্টনমেন্ট সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কোনো কর্মসূচিতে আসলে এই ছাত্র নেতারা বা এই সমন্বয়করা বা তাদের আর সেখানে ওয়েলকাম করা হবে না, তাদের সেখানে কোনো অংশগ্রহণ থাকবে না। তার মানে হচ্ছে যে জুলাই আন্দোলনের যে পুরো বিষয়টা বা আহত যারা আছে, সেই জিনিসটি ক্রমশ এই ছাত্রদের কিংবা যে নতুন রাজনৈতিক দল তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, সেটি চলে যাচ্ছে ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর হাতে। তারা টেক কেয়ার করার চেষ্টা করছেন। এখানে নানা রকম কথাবার্তা আছে দর্শক, যে জুলাই আন্দোলনের আহতদের জন্য একটা জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছিল, সেইখানে আহতরা সেখানকার টাকা পয়সা তহবিল কোথায় গিয়েছে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। আহতরা প্রধান উপদেষ্টার বাড়ির সামনে রাত 2টা-3টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করেছে চিকিৎসার দাবিতে। প্রধান উপদেষ্টা কিন্তু কখনো একবার উকি দিয়েও দেখেনি, কোনো সহানুভূতি জানানো তো দূরের কথা। কিন্তু ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর প্রধান তাদের চিকিৎসা কোথায় কোথায় করা যায়, কী করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। সো এখানে একটা পলিটিক্যাল ডিভাইড লাইন এঁকে দেওয়া হয়েছে যে জুলাই, আমার কাছে মনে হচ্ছে সামনের দিনগুলোতে এগুলো আরও বেশি দৃশ্যমান হবে, যে জুলাই আন্দোলনের বিষয়টি এই সিটিজেন পার্টি মানে হাসনাত, নাহিদ, এদের কাছে আর থাকবে না, অন্যদিকে চলে আসবে। সেটি একটা জিনিস আমার কাছে মনে হয়েছে। খেয়াল করবেন যে এই 2 দিনের তৎপরতার পরপরই মাসুদ, আরেকজন গুরুত্বপূর্ণ নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তার নিজের নির্বাচনী এলাকায় গিয়ে নিপীড়নের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এই সব ঘটনাগুলোই আসলে একটি রাজনৈতিক মানে যেই পরিবর্তনের একটা যে ডিভাইড লাইন একটা সীমারেখা এঁকে দেওয়া, সীমারেখার কেউ এই পাশে কেউ ওই পাশে,
এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন, তারই একটা ইঙ্গিত বলে আমার কাছেও মনে হয়েছে এবং অনেক বিশ্লেষকরা মনে করছেন। সামনের দিনগুলোতে এই বিষয়গুলো আরও বেশি প্রকট হয়ে উঠবে এবং অনেকে বলছেন যে আগামী দিনগুলোতে, এমনকি ডিসেম্বরে যে নির্বাচনের জন্য সেনাবাহিনী চাপ দিয়ে যাচ্ছে, সেই সময় পর্যন্ত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নতুন গঠিত রাজনৈতিক দলের নেতারা, তারা আরও বেশি গুরুত্বহীন হয়ে উঠবে। নানা জায়গায় তারা এরকম অপদস্থ হতে থাকবেন। হতে হতে একসময় মানুষের এমনি তো এখন আর তাদের প্রতি মানুষের সমর্থন নাই নানা অপকর্মের কারণে, ফলে তাদের সেই সমর্থন তারা একসময় আসলে অপ্রয়োজনীয় রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারেন, এরকম আলোচনাও বা এরকম ব্যাখ্যাও অনেক বিশ্লেষকরা করছেন। সো দর্শক, আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করতে চাই। শেষ করবার আগে এইটুকু আবার বলি যে সেনাবাহিনী তারা মনে করছে যে তাদের আলটিমেট ভিক্টোরি হচ্ছে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠান করে, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করে, সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্বভার তুলে দেওয়া, অনির্বাচিত সরকারদের বিদায় মানে ফেয়ারওয়েল দিয়ে দেওয়া। আমরাও চাইব যে এই আকাঙ্ক্ষাটি, এই যুদ্ধটি বাস্তবায়িত হোক, এই ইচ্ছাটি বাস্তবায়িত হোক, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এবং একটি গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচন, যেটি সেনাবাহিনী প্রধান, যেটি পশ্চিমা বিশ্ব সবাই বলছেন একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এবং তার আগে একটি ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 5 আগস্টের পর যে সব ক্রিয়েটিভ কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সারদের নিয়ে এই ইফতার মাহফিল তাদের মধ্যে বা ওই ক্রিয়েটিভ কাজগুলোর মধ্যে অন্যতম। এই উদ্যোগের বা এই ইফতার মাহফিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক, শিবিরের জন্য এমনকি রাজনীতির জন্য। এই জিনিসটা আলোচনা করব, আশা করি এটা কাজে লাগাতে পারবেন। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। দর্শক, এই মানে এখানে শিবির যেটা করেছে, অনলাইন অ্যাক্টিভিস্টদের মূল্যায়ন করেছে, তাদেরকে এনকারেজ করেছে এই ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে, যে না আপনার অ্যাক্টিভিজম চালিয়ে যান। ইনফ্লুয়েন্সারদের মূল্যায়ন করেছে, এতে শিবিরের প্রতি সফট কর্নার দেখাতে কিংবা শিবিরের পক্ষে লিখতে, বলতে, কন্টেন্ট ক্রিয়েটে তার আরও বেশি আগ্রহী হবে, যেহেতু শিবির তাদেরকে ডেকেছে, মূল্যায়ন করেছে। মানে এই ইফতার মাহফিলটা, এটা শিবির যে এই অনলাইন অ্যাক্টিভিজম এবং এই ইনফ্লুয়েন্সারদেরকে এনকারেজ করে তার প্রমাণ। সেজন্য এই কাজ করা হয়েছে। এটার গুরুত্ব কি দেখেন, গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। এটা বুঝতে হলে আপনি কোনো স্ট্যাটিস্টিক্স বা সাইকোলজি বা কোনো সায়েন্স বোঝার দরকার নেই। খুব সহজে আপনি চারপাশে একটু তাকান। একটা স্কুল গোয়িং স্টুডেন্ট, মেল আর ফিমেল, তার ব্রেইন ওয়াশড হয় কিভাবে, আমরা পজিটিভ অর্থে বলছি, ফ্রেম হয় কিভাবে, তার চিন্তার জগৎ কিভাবে ফ্রেম হয়, সে কিভাবে চিন্তা করে, সমাজ, রাষ্ট্র, এমনকি ধর্ম, এটা কিভাবে দেখে, এই শিক্ষাটা সে কোথা থেকে পায়? এর উত্তর হচ্ছে বর্তমানে 90% পায় অনলাইন থেকে, আর 10% পায় একেবারে সোশ্যাল কিংবা একাডেমিক ইন্টারাকশন থেকে বা ফ্যামিলির সাথে ইন্টারাকশন থেকে। 90% সে পায় অনলাইন থেকে। একজন স্টুডেন্টের উপর অনলাইনের তাসির 90%। অতএব একটা জাতি গঠনে এই অনলাইনকে একটা পরিশুদ্ধ পদ্ধতির মধ্যে রাখা, এটা যে কতটা জরুরি, এটা একটু চোখ কান খোলা রাখলে আমাদের চারিদিকে তাকালেই বুঝতে পারি। এমনকি আমরা, আপনারা যেসব দর্শক আমাদের আলোচনা শুনছেন, আপনি একটু চিন্তা করেন তো, আপনি কিভাবে শিখেন, কিভাবে কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত নেন। আপনি রাজনীতিতে কাকে গালি দিবেন, কাকে গালি দিবেন না, কার পক্ষে থাকবেন, কার পক্ষে থাকবেন না, কে ভালো কে খারাপ, এই যে মূল্যবোধ, ভ্যালুস। হোয়াট ইজ ভ্যালুস? ভ্যালুস হচ্ছে ভালো মন্দ সম্পর্কে আপনার কনসেপ্ট। এই ভ্যালুসটা আপনার মধ্যে ক্রিয়েট হয় কিভাবে? থ্রু অনলাইন, থ্রু সোশ্যাল মিডিয়া। এটাই বাস্তব। ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি আপনি দেখেন না আব্দুল হান্নান মাসুদ ভালো না হাসনাত আব্দুল্লাহ ভালো, কে ভালো, তাদের প্রতি যে ভালোবাসা, এগুলো সব ফ্রম অনলাইন। আপনারা তাকে সরাসরি দেখেন নাই।
অনলাইন থেকে আপনার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে ভ্যালুস ক্রিয়েট করে এখন অনলাইন। একজন মানুষের আমি তো বলবো যে 90% অনলাইন থেকে, এমনকি কাকে ভালো লাগে কাকে ভালো লাগে না, কার সাথে প্রেম করবেন কার সাথে প্রেম করবেন না, এগুলো মোস্টলি এখন অনলাইনের মাধ্যমেই ঠিক হয়। এমনকি বিয়ে শাদীও এখন বেশিরভাগ এই অনলাইনের মাধ্যমেই হয়। কেনাকাটা থেকে শুরু করে অনলাইনের মাধ্যমেই বেশিরভাগ জিনিস এখন তরুণ প্রজন্ম সম্পাদন করে। আপনার কোনো একটা গ্যাজেট দরকার, কোনো একটা ফোন দরকার, কোন গাইড ভালো, কোন বই ভালো, কোন নোট ভালো, কোন কোম্পানির কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো, এগুলো সব আপনি অনলাইন থেকে শিখেন। আপনার টেস্ট, আপনার ভ্যালু সবকিছু অনলাইন ঠিক করে দেয়। সবচেয়ে বড় বিষয়, যারা শিবির করে, শিবিরের সমর্থক কর্মী সাথী যারা হয়, সদস্য যারা হয়, শিবিরের নিজস্ব তরবিয়ত পদ্ধতি আছে, প্রশিক্ষণ পদ্ধতি আছে, মাসে অনেকগুলো প্রোগ্রাম হয়, এছাড়া স্পেশাল TCTS হয়, কিন্তু ওটা বেশি কার্যকর নয়। শিবিরের সাথী সদস্য বা কর্মীরা কোনো একটা মাসালা জানার প্রয়োজন হলে তারা কিভাবে জানে? একসময় শিবিরের সিলেবাসের বই থেকে জানতো, কিন্তু এখন তারা অনলাইন থেকে জানে। তারা অনলাইনে সার্চ দেয় যে এটা করলে রোজা ভাঙবে কি ভাঙবে না। তারা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য শুনে, তারা কাজী ইব্রাহিমের বক্তব্য শুনে, তারা কোরআন তোরাত শুনে আরবের বিভিন্ন শাইখের। শিবিরের সাথী সদস্যরা কিন্তু এইভাবে মাসালা শিখে। বিশ্বাস না করলে জিজ্ঞেস করেন যে আপনি গত 10 মাসে কয়টা মাসালা জানার প্রয়োজন হয়েছে আর কিভাবে জেনেছেন। একেবারে বেশি জটিল হলে তখন হয়তো বা কোনো শাইখের সাথে আলোচনা করে, কিন্তু সিম্পল বিষয়গুলো তারা অনলাইনে সার্চ দিয়ে শিখে বা জানে। এরপরে শিবিরের ছাড়া রাজনীতি শিখে কিভাবে? শিবিরের তো নিজস্ব প্রশিক্ষণ পদ্ধতি আছে, থাকলেও শিবিরের সাথী সদস্যরা তারা রাজনীতি শিখে এই অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সারদের লেখার মাধ্যমে। অনলাইন থেকে রাজনীতি শিখে, রাজনৈতিক মূল্যবোধ শিখে অনলাইন থেকে। জামাত একটা কাজ ঠিক করছে না ভুল করছে, শিবির সভাপতির এই কথাটা ঠিক না বেঠিক, এটার মূল্যায়নও শিবিরের একজন সাথী সদস্য, এমনকি নেতারাও তারা এই বিষয়ে অ্যাক্টিভিস্টরা যে মূল্যায়ন করে ওখান থেকেই সে শিখে। সাপোজ শিবিরের কোনো একটা তরবিয়তমূলক প্রোগ্রামে জামাতের একজন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিংবা নায়েবে আমির এসে বক্তব্য দিল, তিনি যা শেখালেন তার চাইতে বেশি তাসির ওই শিবির কর্মী কিংবা সাথী সদস্যের উপর পড়বে অনলাইন অ্যাক্টিভিস্টরা বিষয়টা কিভাবে মূল্যায়ন করছে তার উপর। এমনি একজন শিবির মূলত অনলাইন ভিত্তিক শিবির, এই বাস্তবতা আপনাকে মানতে হবে। এটা ইনএভিটেবল রিয়ালিটি, এটা অস্বীকার করা মানে আপনি একটা ভুল জগতে আছেন। বর্তমান পৃথিবীর পরিবর্তনের হাতিয়ার অনলাইন, পৃথিবীটা বদলে দিয়েছে। সরকার পতনের মূলেও অনলাইন। সেই অনলাইন যখন প্রথম আসছে বা পপুলার হয়েছে মোটামুটি, আরব স্প্রিংয়ের কথা আমরা জানি, হোসনি মোবারকের পতন, তিউনিসিয়ার বেন আলীর পতন, এই জিনিসগুলোর পেছনেও অনলাইন অ্যাক্টিভিজম সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আরব স্প্রিং নিয়ে যত থিসিস বা গবেষণা হয়েছে সেখানে কিন্তু এটা উঠে এসেছে। এরপরে বাংলাদেশের শেখ হাসিনার পতন যদি বলি, শেখ হাসিনার পতনের নেপথ্য ছিল অনলাইন। এই কারণে শেখ হাসিনা কারফিউ জারির আগে কিন্তু ইন্টারনেট বন্ধ করেছেন, আবার ইন্টারনেট চালু করে দেওয়ার সাথে সাথে কারফিউ অকার্যকর হয়ে পড়েছে। এজন্য এবং জনগণ সবচেয়ে বেশি তাকিয়ে থাকতো জুনাইদ আহমেদ পলকের দিকে। মানে হাসিনার মূল শত্রু কিন্তু অনলাইন, এবং হাসিনা এখন যা করে অনলাইনেই করে। এবং এই ইনফ্লুয়েন্সার এবং অ্যাক্টিভিস্টদের গুরুত্ব প্রয়োজনীয়তা কত, এটা হাসিনার মতো স্বৈরাচারও জানতেন এবং বুঝতেন, যার ফলে অত্যন্ত ব্যস্ত প্রধানমন্ত্রী হাসিনা ইউটিউবারদের ডেকে তাদের সাথে আড্ডা দিতেন। রাফসান্দা ছোট ভাই বা আরো অনেকের সাথে আপনারা দেখেছেন না, তাদের সাথে গেট টুগেদার করতো, ভিউজ এক্সচেঞ্জ করতো। এর মানে এই অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সারদের গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক। এই জন্য শিবির এটা উপলব্ধি করতে পেরেছে। উপলব্ধি করে তারা, এমনকি শিবিরের যারা সাথী সদস্য হয় তারা সিলেবাসের বই কিভাবে পড়ে, এমনকি রিপোর্টও রাখে অনলাইনে, এবং তারা বইগুলোও পড়ে PDF ভার্সন। বেশিরভাগ ক্ষেত্রে একেবারে প্রত্যন্ত অঞ্চলও এখন এটা পৌঁছে গিয়েছে। সামনে আরো পরবর্তী প্রজন্ম হার্ড কপিতে অনভ্যস্ত হবে, সফট কপিতে অভ্যস্ত হবে। তো এই বাস্তবতা উপলব্ধি করে শিবির যে উদ্যোগটা নিয়েছে, যে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ইনফ্লুয়েন্সারদের নিয়ে
এটা চমৎকার উদ্যোগ, অনন্য আয়োজন হিসেবে আমি ধন্যবাদ জানাই শিবিরকে। আমি মনে করি জামাত ইসলামীর উচিত এ ধরনের আয়োজন করা, এবং শিবির যে ইফতার পার্টিটা করেছে এখানে শুধু জামাত শিবিরপন্থী অ্যাক্টিভিস্টদের দাওয়াত দেওয়া হয়েছে, যদিও শিবিরের কোনো কোনো নেতা বলেছে যে যারা সমালোচনা করে শুধু তাদের দাওয়াত দেওয়া হয়েছে, এটা ভুল। দু একজন সমালোচককে দাওয়াত দেওয়া হয়েছে, বেসিক্যালি তারা একদম পিওর শিবিরের প্রচারক বা শিবিরের পক্ষের অ্যাক্টিভিস্ট। যারা শিবিরের সমালোচক বা অন্যান্য যারা আছে তাদেরকে এভাবে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করা দরকার। যেমন বড় বড় ইউটিউবার যারা ইউটিউবার কাম রাজনৈতিক বিশ্লেষক, যেমন ডাক্তার জাহেদ বা ফাহাম আব্দুল সালাম, পিনাকি ভট্টাচার্য, এলিয়াস, এই টাইপের যারা আরো বড় মাপের বা প্রভাবশালী, তাদেরকেও এভাবে নিয়ে তাদেরকে নিয়েও প্রোগ্রাম করা বা এগুলো শিবির না করলে এটা জামাত ইসলামী করতে পারে। তারা অনেকেই তারা জামাতের না কিংবা জামাতের ক্রিটিক করুক, তাদের সাথে ভিউ এক্সচেঞ্জ করেন, তাদেরকে 5 স্টার হোটেলে দাওয়াত দেন। কারণ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক এখন মোস্টলি এই অনলাইন, এই ইউটিউবাররাই এজেন্ডা সেট করে সোসাইটিতে, পলিটিক্যাল এজেন্ডা সেট করে ওই পিনাকি ভট্টাচার্যরা। অর্থাৎ জামাত ইসলামী আপনারা এটা করেন। তো শিবির প্রথম করেছে, কাদেরকে দাওয়াত দিয়েছে নাকি এটা নিয়েও দেখলাম মিশ্র প্রতিক্রিয়া, যে অমুককে দাওয়াত দেওয়া হয়নি তো অমুককে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। এটা ইটস ডিফারেন্ট ডিসকাশন। এখানে মূল্যায়ন, দাওয়াত পাওয়া এগুলোর ক্ষেত্রে অনেক বিষয় কাজ করে। যেমন যারা নেতা বা ডিসিশন মেকারস, তাদের আত্মীয় হওয়া, তাদের নিজ জেলা বিভাগের হওয়া, তাদের সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট হওয়া বা তাদের সাথে সবসময় ইন্টারেকশন রাখেন, মানে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে স্বাভাবিক যে তারা সেট করবে যে কাকে দাওয়াত দিব কাকে দাওয়াত দিব না। এটা একটা হিউম্যান নেচার, যে আপনি তার কাছের লোক কিনা, আত্মীয় কিনা। তাছাড়া আপনি যত বড়ই হন না কেন আপনি মূল্যায়নটা পাবেন না, এটা একটা বাস্তবতা, এটাকে আপনাকে মানতে হবে। অতএব অনেকেই আমাদেরকে শত শত মেসেজ দিচ্ছেন যে ভাই আমাকে দাওয়াত দেওয়া হয়নি, তমুককে দাওয়াত দেওয়া হয়নি। হ্যাঁ, আমি বলবো যে আপনি অনলাইন অ্যাক্টিভিজম এটা চালিয়ে যান। এটা গুরুত্ব প্রয়োজনীয়তা কি আমি যে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন। আর মূল্যায়নের চিন্তা করবেন না, আপনি মূল্যায়ন কোনো না কোনো ভাবে পাবেন, জনগণের ভালোবাসা পাবেন। যেমন আমরা অনলাইন অ্যাক্টিভিজম করি, লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, পছন্দ করে, যেখানেই যাই মানুষ চেনে, জড়িয়ে ধরে, সেলফি তুলতে আসে। এর চাইতে বড় অর্জন তো আর কিছু নেই। সেখানে কোনো হোটেলে আপনাকে দাওয়াত দেওয়া কিংবা খাওয়ানো, আবার কেউ বলেছে জাকাতের টাকা দিয়ে খাওয়াইছে কিনা, মানে সেগুলো তো দরকার নেই আপনার। আপনি মানুষের ভালোবাসা পাবেন, এর চাইতে বড় অর্জন আর কিছু নেই। আপনি মানুষের জন্য কিছু করতে পারবেন, এই বর্তমান সময়ের সবচেয়ে প্রভাবশালী মাধ্যমকে ব্যবহার করে, এই উদ্দেশ্যে আপনি অ্যাক্টিভিজম চালিয়ে যান। আর মূল্যায়ন, দাওয়াত, এগুলো যে বললাম, এখানে আত্মীয় স্বজন হওয়াটা গুরুত্বপূর্ণ, অথবা নিজ জেলা বিভাগ বা আপনি তার সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখছেন কিনা, এগুলোর উপর ভিত্তি করে এগুলো নির্ধারণ হয়, এবং সামনেও এগুলোর উপর ভিত্তি করে হবে। তবে আরো ব্রডার সেন্সে জামাত ইসলামী এটা করতে পারে, আমি পরামর্শ দিব। এগুলোর সাথে লাস্ট আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার কারা। দেখেন, অ্যাক্টিভিস্ট যারা ফেসবুকে লেখে, কন্টেন্ট ক্রিয়েট করে, তারা, যদিও অ্যাক্টিভিস্ট অ্যানালিস্ট এর মধ্যে পার্থক্য রয়েছে, সেখানে যারা কমেন্ট করে তাদের মধ্যে অনেক অ্যাক্টিভিস্ট আছে, যারা নিজেরা লেখেন না, বিভিন্ন জায়গায় কমেন্ট করেন, এদের কমেন্টেও আবার তোলপাড় তৈরি হয়। অতএব যারা ফেসবুকে কমেন্ট করেন, ইউটিউবে, তারাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভিস্ট। এই জায়গাটাও মূল্যায়নের, আমি অনেক কমেন্টকারীকে মূল্যায়ন করি। আমার অনেক দর্শক রয়েছে যে নিয়মিত মন্তব্য করেন, যাদের মন্তব্য থেকে আমি শিখি এবং তাদের মন্তব্য আমি ভিডিওতে আনি, তাদের সাথে আমি কথা বলি, তাদের সাথে একসাথে দেখাও করি, দাওয়াত গ্রহণ করি। অতএব আমার কাছে মন্তব্যকারী, কমেন্টকারীরাও অনেক ক্ষেত্রে বড় অ্যাক্টিভিস্ট। তবে ইনফ্লুয়েন্সার জিনিসটা এত সহজ নয়। শিবিরের প্রোগ্রামে আমি কোনো ইনফ্লুয়েন্সার দেখিনি। ইনফ্লুয়েন্সার হয় সাধারণত যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে সোসাইটিতে। এই জন্য দেখবেন যত বড় বড় ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোটার, এরা সবাই ভিডিও কন্টেন্ট ক্রিয়েটকারী, লেখক না। লেখকরা একসময় ইনফ্লুয়েন্সার ছিল, এখন লেখকরা ইনফ্লুয়েন্সারদের তালিকায় আমার বিবেচনায় নেই। এখন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটকারীরা হচ্ছে ইনফ্লুয়েন্সার, তাদের একটা তাসির রয়েছে। লেখকরাও মোরাললেস ইনফ্লুয়েন্সার, কিন্তু ওইভাবে ইনফ্লুয়েন্সার এই পরিচয়টা ধারণ করার মতো না। যাই হোক, এই ধরনের প্রোগ্রাম শুধু শিবির কেন্দ্রীয়ভাবে না, আমি বলবো যে মহানগর পর্যায়ে করেন, জেলা পর্যায়ে করেন, লোকাল
অনেক শিক্ষক বা অনেক আছে যে যারা জামাত শিবিরের পক্ষে লেখে বা তাদের পরামর্শ দেয়। তো এই জিনিসগুলো খুব গুরুত্বের সাথে দেখা উচিত, কারণ বর্তমান বাস্তবতায় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিবির আসলে একটা স্মার্ট কাজ করেছে, এভাবেই শিবির এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, বাংলাদেশকে নিয়ে যে তথ্য আপনারা পেয়েছেন, এইবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না, যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। ধন্যবাদ।